অ্যাপে অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে, অনেকেই তোমরা অ্যাডমিশনস নিয়েছো। তো 12 তারিখ থেকে হচ্ছে আমরা শুরু করছি এই ক্লাস, ঠিক আছে, 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে। প্রথমে আমাদের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো হবে হচ্ছে প্রিলিমিনারিকে টার্গেট করে, এবং প্রিলিমিনারি ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের ক্লাস স্টার্ট হবে হচ্ছে তোমার মেন্স এক্সামকে হচ্ছে টার্গেট করে। তো আমাদের 12 তারিখ থেকে যে ক্লাস স্টার্ট হচ্ছে, সেই ক্লাসটা হবে হচ্ছে তোমার সপ্তাহে 3 দিন, মন্ডে, ওয়েনেসডে এবং ফ্রাইডে, সন্ধে 7টা থেকে। এবং 12 তারিখের আগে আমরা বেশ কয়েকটা হচ্ছে ডেমো ক্লাস হচ্ছে করব, মানে আমার যে দিনগুলো আমার ফাঁকা থাকবে, ঠিক আছে, আমি সেই দিনগুলো তোমাদের কয়েকটা ক্লাস হচ্ছে আমি নিয়ে আমি বিষয়টাকে এগিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো চলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, বেসিক কনসেপ্ট অন পলিটি। দেখো, আমরা আমাদের সংবিধান কিভাবে পেলাম, আমরা সংবিধান কিভাবে তৈরি করলাম, মৌলিক অধিকার কি, আমাদের সরকার কি, সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করছে, এইগুলো তো আমরা জানবো। কিন্তু এইগুলো জানতে গেলে আমাদের পলিটির কিছু বেসিক কনসেপ্ট আমাদের কিন্তু ক্লিয়ার থাকা প্রয়োজন। না হলে কিন্তু আমরা অনেক কিছু হয়তো বুঝতে পারবো না। দেখো, প্রত্যেকটা সাবজেক্টেরই একটা কিন্তু কোর জায়গা রয়েছে, তাই তো, একটা কনসেপ্টের একটা জায়গা রয়েছে। সেই কনসেপ্টটা কিন্তু আমাদের প্রথমে ক্লিয়ার হওয়া দরকার, ঠিক আছে। সেটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমরা কখনোই সাবজেক্টটাকে বুঝতে পারবো না। কারণ কি, যখন আমি ওই টার্মস গুলো যখন ইউজ করব, তখন তো তোমাদের বুঝতে হবে যে হ্যাঁ স্যার এখানে বললেন ইউনিটারি, স্যার এখানে বললেন প্রেসিডেন্সিয়াল, তো এর ব্যাপারটা কি। তো তার জন্যই আমরা প্রথমে এই যে ডেমো ক্লাস, এই ডেমো ক্লাসে আমরা ওই জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করব, ওই কনসেপ্ট গুলোকে আমরা ক্লিয়ার করব, যেগুলো আমাদের ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন বোঝার ক্ষেত্রে আমাদেরকে কি করবে, সাহায্য করবে। ওকে। তো প্রথমে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আমরা ভারতবর্ষকে বলছি স্টেট, হ্যাঁ, এখানে কিন্তু স্টেট মানে কেউ রাজ্য ভেবো না, এখানে স্টেট মানে কিন্তু রাষ্ট্র। অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সের কথাই যদি আমি আসি, পলিটিক্যাল সায়েন্সের কথায় স্টেট মানে কিন্তু হচ্ছে রাষ্ট্র। রাজ্যের ক্ষেত্রে যদি আমরা বলি, রাজ্যের ক্ষেত্রে আমরা প্রভিন্স এই শব্দটা হচ্ছে ব্যবহার করি। ওকে। কিন্তু আমাদের সংবিধানের ক্ষেত্রে আমরা রাজ্যকে বলছি স্টেট, আর দেশকে বলছি হচ্ছে ইউনিয়ন। আমরা দেখবে আমরা বলি ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারত রাষ্ট্র। তাহলে এই যে ইউনিয়ন, এই ইউনিয়নটা মানে হচ্ছে কি আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আর প্রত্যেকটা রাজ্যকে আমরা কি বলছি, স্টেট। ওকে। তো এখানে স্টেট বলতে কিন্তু রাষ্ট্র। তাহলে এই যে ভারত রাষ্ট্র, আমরা ভারতকে একটা রাষ্ট্র বলছি, একটা দেশ বলছি, তার কারণ কি, একটা রাষ্ট্র হতে গেলে না 4টে গুণের প্রয়োজন আছে, ঠিক আছে। এই 4টে গুণের মধ্যে প্রথমটা হচ্ছে পপুলেশন, যেটা এখন ভারতের বলতে পারো 1,40,00,000,000, ঠিক আছে। টেরিটরি, একটা নির্দিষ্ট ভূখণ্ড, এই যে যেটা ভারতবর্ষের ভূখণ্ড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। সভারেটি মানে কি, ইন্ডিপেন্ডেন্ট। এই যে টেরিটরি, এই টেরিটরিটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। আমরা প্রত্যেকেই জানি যে এক সময় আমরা কি ছিলাম, ব্রিটিশদের অধীনে, তাই না, ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, কিন্তু বর্তমানে আমরা কি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি, ভারত হচ্ছে একটা সভারেন কান্ট্রি। আর 4 নম্বর হচ্ছে কি গভর্নমেন্ট, একটা দেশ পরিচালনার জন্য কি দরকার, একটা সরকার দরকার, তাই না। তাহলে ভারতবর্ষে আমরা কি দেখতে পাচ্ছি, এই 4টে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। তার জন্যই আজকে ভারত হচ্ছে কি রাষ্ট্র। এবার তোমরা বলবে স্যার ভারতবর্ষের রাজ্যগুলোর ক্ষেত্রেও তো এই বৈশিষ্ট্য আছে, তাই না, ভারতবর্ষের রাজ্যের জনসংখ্যা আছে, রাজ্যের নির্দিষ্ট ভূখণ্ড আছে, রাজ্য সরকার আছে, হ্যাঁ অবশ্যই আছে। কিন্তু ভারতবর্ষের কোন রাজ্যের কিন্তু এই সভারেন পাওয়ার নেই। সভারেন পাওয়ারের অধিকারী হচ্ছে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, ঠিক আছে। আজকে ভারতবর্ষের কোন রাজ্যের ক্ষমতা আছে এই টেরিটরি বা এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার, একদমই কিন্তু নয়, ঠিক আছে। আমাদের স্টেট গুলো কিন্তু সভারেন পাওয়ারের অধিকারী নয়, ঠিক আছে। সভারেন পাওয়ারের অধিকারী হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া, ঠিক আছে। তাই সভারেন পাওয়ার যেহেতু স্টেটের নেই, তাই স্টেট বলতে পারে না যে আমি রাষ্ট্র। তাহলে রাজ্য মানে কি, রাজ্য মানে যার সভারেন পাওয়ার নেই। প্রভিন্স মানে কি, যার সভারেন পাওয়ার নেই, তার পপুলেশন আছে, তার টেরিটরি আছে, তার গভর্নমেন্ট আছে, মানে গভর্নমেন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু সভারেন পাওয়ার নেই, ঠিক আছে, সভারেন পাওয়ার নেই। তাহলে ভারতবর্ষের এই যে 28টা রাজ্য, এই 28টা রাজ্যের কোন রাজ্যের কিন্তু কি সভারেন পাওয়ার নেই। সভারেন পাওয়ারের অধিকারী হচ্ছে আমাদের দেশ, আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে আমরা যে বলছি ভারত রাষ্ট্র, তার কারণ কি, এই 4টে বৈশিষ্ট্য আজকে আমরা আমাদের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যে
আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি পপুলেশন, টেরিটরি, সভারেন্টি এন্ড হচ্ছে কি গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে কেন আমরা বলছি ভারতকে রাষ্ট্র আর কেন আমরা বলছি পশ্চিমবঙ্গকে রাজ্য, ক্লিয়ার হলো? তাহলে রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে এই চারটে গুণের হচ্ছে প্রয়োজন আছে, এই চারটে উপাদানের প্রয়োজন আছে। এই চারটে উপাদানের মধ্যে কোনো একটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা রাষ্ট্র বলতে পারি না। ঠিক আছে, যেরকম ধরো ফর এক্সাম্পল যদি আমি বলি, যখন আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম তখন কি আমরা রাষ্ট্র হিসাবে বিবেচিত হতাম, স্বাধীন রাষ্ট্র হিসাবে বিবেচিত হতাম? কখনোই কিন্তু না, তাই না? কারণ কি আমরা হচ্ছে ব্রিটিশদের অধীনে, আমরা কি করে রাষ্ট্র হব, কি করে আমরা বলবো যে হ্যাঁ আমরা স্বাধীন, তাই না? ওকে, চলো নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, দেখো একটা রাষ্ট্রকে না আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, ইউনিটারি, ফেডারেল, প্রেসিডেন্সিয়াল, পার্লামেন্টারি। তো এই যে একটা রাষ্ট্রকে আমরা বলছি ইউনিটারি, ইউনিটারি মানে কি এক কেন্দ্রিক। তাহলে একটা রাষ্ট্রকে আমরা এক কেন্দ্রিক বলছি কি কারণে? দেখো বলছে ইউনিটারি গভর্নমেন্ট ইজ ওয়ান ইন হুইচ অল দ্য পাওয়ার্স আর ভেস্টেড ইন দ্য ন্যাশনাল গভর্নমেন্ট। মানে কি সমস্ত ক্ষমতা হচ্ছে কেন্দ্র সরকারের হাতে। হ্যাঁ, ইউনিটারি যে গভর্নমেন্ট, ইউনিটারি যে স্টেট, সেখানে প্রভিন্স থাকতে পারে, লোকাল গভর্নমেন্ট থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সেই লোকাল গভর্নমেন্টকে ক্ষমতা দিচ্ছে কেন্দ্র সরকার। মানে কেন্দ্র সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে থেকে কেন্দ্র সরকার কি করছে, লোকাল গভর্নমেন্ট গুলোকে ক্ষমতা দিচ্ছে। তাহলে ইউনিটারি স্টেট মানে কি, যেখানে সমস্ত ক্ষমতা হচ্ছে কেন্দ্রের হাতে। ইউনিটারি গভর্নমেন্ট মানে কি, যেখানে সমস্ত ক্ষমতা হচ্ছে কেন্দ্রের হাতে। লোকাল গভর্নমেন্ট থাকতে পারে, লোকাল গভর্নমেন্ট থাকতে পারে, কিন্তু লোকাল গভর্নমেন্টকে ক্ষমতা দিচ্ছে কে? দেখা যাচ্ছে কেন্দ্র ক্ষমতা দিচ্ছে। কেন্দ্র তার যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে থেকে লোকাল গভর্নমেন্ট গুলোকে ক্ষমতা দিচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি ইউনিটারি গভর্নমেন্ট। তাহলে ইউনিটারি গভর্নমেন্টের যেটা মূল বৈশিষ্ট্য, সেখানে কি থাকবে না, নো ডিভিশন অফ পাওয়ার। মানে সংবিধান থেকে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে, এই রকম কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো না। তাই ইউনিটারি গভর্নমেন্ট মানে কি, যেখানে সমস্ত ক্ষমতা হচ্ছে কেন্দ্রের হাতে, লোকাল গভর্নমেন্ট থাকতে পারে, লোকাল গভর্নমেন্ট যদি থাকে তো সেই লোকাল গভর্নমেন্টকে ক্ষমতা দিবে হচ্ছে কেন্দ্র। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি তোমার ডেলিগেশন অফ পাওয়ার বা ডিভলিউশন অফ পাওয়ার। মানে কি অর্পিত ক্ষমতা বা হস্তান্তরিত ক্ষমতা। ডিভিশন অফ পাওয়ার মানে কি, ডিভিশন অফ পাওয়ার মানে যেখানে দেখা যাচ্ছে সংবিধান থেকে দুটো সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হচ্ছে। আর ডিভলিউশন অফ পাওয়ার, ডেলিগেশন অফ পাওয়ার মানে কি, যেখানে দেখা যাচ্ছে একটা অথরিটি তার যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে থেকে কি করছে, ক্ষমতা দিচ্ছে। ক্লিয়ার? তাহলে ইউনিটারি সিস্টেম মানে কি, যেখানে সমস্ত ক্ষমতা কি থাকবে, কেন্দ্রের হাতে। ওকে, আচ্ছা কেউ একটা রেজ হ্যান্ড করেছো, তো চলো রেজ হ্যান্ডটা আমি নিচ্ছি। হ্যাঁ রিমা বলো। হ্যাঁ রিমা, রিমা তুমি রেজ হ্যান্ড করেছিলে, হ্যাঁ রেজ হ্যান্ড করতে পারবে। আমি এটা বলে রাখি, তোমরা তোমাদের ডাউট কমেন্টেও আমাকে করতে পারবে এবং রেজ হ্যান্ড, রেজ হ্যান্ড মানে কি, এই যে ভয়েস, কেউ একটা রেজ হ্যান্ড করতে পারো, কোনো অসুবিধা নেই, একবার দেখে নাও রেজ হ্যান্ডটা করে, একবার রেজ হ্যান্ড করো। কেউ একটা, রিমা তুমি করেছিলে, তুমি যেভাবে রিমা করেছিলে রেজ হ্যান্ড একবার করো। ঠিক আছে, অসুবিধা নেই রিমা, এটা আমরা ডেমো ক্লাস করছি, তো আমার ডেমো ক্লাসটা আমরা কেন করছি, যে আমরা এই ব্যাপারগুলোকে দেখার জন্য, এই ব্যাপারগুলোকে বোঝার জন্য, তাই না? তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো রিমা। হ্যালো। হ্যালো স্যার, ভুল করে হয়ে গেছে, হ্যাঁ ভুল বুঝতে করে হলেও পারছিলাম কোনো না। অসুবিধা নেই, ভুল হলেও কোনো অসুবিধা নেই। এটা তো আমরা জেনে গেলাম যে আমরা এইভাবেও কিন্তু আমাদের ডাউট কি করতে পারবো, আমরা ক্লিয়ার করতে পারবো, যে ভয়েসে হ্যাঁ অনেক স্যার, সময়। মাইকটা খুঁজে পাচ্ছিলাম না, তো তাই মাইকটা অন করতে পারছিলাম না বলে বলতে পারছিলাম না। ইটস ওকে। দেখো আমরা আমাদের ডাউট অনেক সময় কমেন্ট করে ঠিক মতো এক্সপ্রেস করতে পারি না, তার জন্য এই ফিচার্সটা রয়েছে যেখানে তোমরা একদম ডিরেক্টলি তোমাদের ডাউট কি করতে পারবে, ভয়েসে হচ্ছে আমার কাছে পৌঁছাতে পারবে। ঠিক আছে, যেটা অনেকটা বেশি বলতে পারো সহজ, তাই না? লেখার থেকে তুমি তোমার ডাউটটা একদম ভার্বালি বলছো, আমিও তোমার সাথে ভার্বালি কি করছি, ডিসকাশনস করছি। ওকে, তো এটা হচ্ছে রেজ হ্যান্ড। ওকে, ক্লিয়ার? আচ্ছা চলো, তাহলে ইউনিটারি সিস্টেম
বোঝা গেল ইউনিটারি সিস্টেম। তাহলে ইউনিটারি সিস্টেম মানে কি, যেখানে সমস্ত ক্ষমতা থাকবে হচ্ছে কি কেন্দ্র সরকারের হাতে। লোকাল গভর্নমেন্ট থাকতে পারে, লোকাল গভর্নমেন্ট যদি থাকে তো সেই লোকাল গভর্নমেন্টকে ক্ষমতা দেবে হচ্ছে কেন্দ্র। কেন্দ্র তার যে ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে থেকে লোকাল গভর্নমেন্টকে ক্ষমতা দেবে, যেটাকে আমরা বলবো ডিভলিউশন অফ পাওয়ার বা ডেলিগেশন অফ পাওয়ার, মানে কি অর্পিত ক্ষমতা বা হস্তান্তরিত ক্ষমতা। তাহলে ইউনিটারি সিস্টেম মানে কি, যেখানে কি থাকবে না ডিভিশন অফ পাওয়ার। ডিভিশন অফ পাওয়ার মানে কি, যেখানে দেখা যাচ্ছে সংবিধান থেকে কি করা হচ্ছে, দুটো সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হচ্ছে। এইরকম কোন সিস্টেম বা এরকম কোন ফিচার্স আমরা ইউনিটারি গভর্নমেন্টে দেখতে পাবো না। ঠিক আছে, ইউনিটারি গভর্নমেন্টের অপোজিট যে গভর্নমেন্ট সেটাকে আমরা বলছি ফেডারেল গভর্নমেন্ট। ঠিক আছে, ফেডারেশন, ঠিক আছে কি বলছে দেখো, ফেডারেশন ইউজুয়ালি ডিফাইন্ড অ্যাজ আ কম্প্যাক্ট বিটুইন টু অর মোর স্টেট টু এস্টাবলিশ আ নিউ স্টেট। ফেডারেশন একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। তো ফেডারেশন যে ল্যাটিন শব্দ থেকে এসেছে তার অর্থ হচ্ছে বলতে পারো কম্প্যাক্ট এগ্রিমেন্ট, যেখানে দেখা যাচ্ছে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট নিজেদের মধ্যে কি করলো, এগ্রিমেন্ট করে একটা স্টেট, একটা রাষ্ট্র কি করলো, ফর্ম করলো। তাহলে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো স্টেট, যেরকম ধরো যদি আমরা দেখি আমেরিকা যখন ফর্ম হচ্ছে, 13টা ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট স্টেট যেগুলো একসময় কি ছিল, ব্রিটিশ কলোনি, তাই তো, যেগুলো একসময় কি ছিল, ব্রিটিশ কলোনি। তো এরকম দেখা যাচ্ছে 13টা ইন্ডিপেন্ডেন্ট স্টেট ব্রিটিশ কলোনি, ঠিক আছে, তারা কি করলো, তারা এগ্রিমেন্ট করলো, ঐক্যবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হয়ে হচ্ছে ইউএস স্টেট বা ফেডারেশন হচ্ছে ফর্ম করলো। তাহলে ফেডারেশন মানে যদি বলো, ফেডারেশন মানে কিন্তু যেখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি, কম্প্যাক্ট বা এগ্রিমেন্ট, যেখানে এক থেকে একাধিক ইন্ডিপেন্ডেন্ট স্টেট কি করছে, এগ্রিমেন্ট করে, চুক্তি করে একটা রাষ্ট্র তারা কি করছে, এস্টাবলিশ করছে। ওকে, ফেডারেলিজম ইজ দ্য আইডিয়া অফ মাল্টি লেভেল গভর্নমেন্ট। তাহলে ফেডারেশন মানে কি, যেখানে আমরা দেখতে পাবো হচ্ছে মাল্টি লেভেল গভর্নমেন্ট, মানে একাধিক সরকার। একটা আমরা কি দেখতে পারবো, ন্যাশনাল গভর্নমেন্ট, আর একটা যেটা আমরা দেখতে পারবো প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা করে হচ্ছে সরকার। যেরকম ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা সরকার আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্র সরকার, দেশের সরকার, পাশাপাশি দেখো 28টা রাজ্য, 28টা রাজ্যে কি রয়েছে, 28টা সরকার, যেটাকে আমরা কি বলছি, স্টেট গভর্নমেন্ট। তার মানে কি মাল্টি লেভেল অফ গভর্নমেন্ট। তাহলে ভারতবর্ষে যদি আমরা বলি, টোটাল যদি আমি রাজ্য এবং কেন্দ্র নিয়ে ধরি, তাহলে 29টা দেখো গভর্নমেন্ট। যদি আমি এইভাবে ভাবি, তাহলে এই 29টা গভর্নমেন্টের মধ্যে 28টা হচ্ছে রাজ্য সরকার আর একটা হচ্ছে কি কেন্দ্র সরকার, মাল্টি লেভেল গভর্নমেন্ট, কেন্দ্র রাজ্য সরকার। তাহলে ফেডারেশন মানে হচ্ছে কম্প্যাক্ট, ফেডারেশন মানে হচ্ছে এগ্রিমেন্ট, যেখানে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট কি করছে, এগ্রিমেন্ট করে একটা রাষ্ট্র হচ্ছে গঠন করছে। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি যে আমাদের ভারতবর্ষ কিন্তু কোনো চুক্তির ফলাফল নয়। ঠিক আছে, ভারতবর্ষ কিন্তু এইভাবে ফর্মড হয়নি যে ভারতবর্ষ দেখা যাচ্ছে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট এগ্রিমেন্ট করে এই ভারতবর্ষ গঠন করেছে, তা কিন্তু নয়। আজকে আমরা বলতে পারি না যে ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এগ্রিমেন্ট করে এই ইউনিয়ন, ইন্ডিয়ান ইউনিয়ন ফর্ম করেছে, তা কিন্তু নয়। ইন্ডিয়ান ইউনিয়ন অলরেডি কি হয়েছিল, ফর্ম, তাই না, ইন্ডিয়ান ইউনিয়ন অলরেডি কি করা হয়েছিল, গঠন করা হয়েছিল। এরকম নয় যে ভারতবর্ষের রাজ্যগুলো নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে এই ইউনিয়ন ফর্ম করেছে, এই রাষ্ট্র গঠন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে কি রয়েছে, একাধিক সরকার রয়েছে, কেন্দ্র সরকার রয়েছে এবং রাজ্য সরকার রয়েছে। এবং ফেডারেশনের যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। ঠিক আছে, ফেডারেশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে যেখানে সংবিধান কি করবে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে হচ্ছে ক্ষমতা ভাগ করে দিবে। আজকে দেখো আমাদের ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি করা হয়েছে, ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। আজকে আমরা আমাদের সংবিধানে কি দেখতে পাচ্ছি, তিনটে তালিকা, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, যে তিনটে তালিকার মাধ্যমে কি করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ফেডারেশনের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, প্রথমটা যদি আমরা বাদ দিই, ওই কম্প্যাক্ট বা এগ্রিমেন্ট যদি আমরা বাদ দিই, তাহলে এই যে মাল্টি লেভেল গভর্নমেন্ট, তারপর ডিভিশন অফ পাওয়ার, এক্সিস্টেন্স অফ টু গভর্নমেন্ট, এই ফিচার্স গুলো কিন্তু আমরা আমাদের দেশে আমরা উপলব্ধি করতে পারছি।
তাই না? তার জন্যই কিন্তু দেখবে আমরা বলে থাকি যে আমাদের যে গভর্নমেন্টাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে কি ফেডারেল। কিন্তু হ্যাঁ, আমাদের সংবিধানে কোথাও কিন্তু ভারতবর্ষকে ফেডারেল হিসাবে ডিক্লেয়ার করা হয়নি, বরং ভারতবর্ষকে কি বলা হচ্ছে, ইউনিয়ন অফ স্টেট। কিন্তু হ্যাঁ, যদি আমরা আমাদের সংবিধানটাকে যদি আমরা আলোচনা করি, যদি আমরা সংবিধানটাকে স্টাডি করি, তাহলে আমরা দেখব আমাদের যে গভর্নমেন্টাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু ফেডারেল। কিন্তু হ্যাঁ, ফেডারেল বলতে যা বোঝায় আমরা কিন্তু পুরোপুরি সেটা ফলো করছি না। অ্যাকচুয়ালি আমাদের যদি বলো ফিচার্সটা, আমাদের ফিচার্সটা হচ্ছে কি কুয়াসি ফেডারেল। ঠিক আছে, কুয়াসি ফেডারেল। কেন বলছি কুয়াসি ফেডারেল? দেখো, একটা জিনিস একটুখানি আমি বুঝিয়ে দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কি, ফেডারেশন অনেক রকমের হতে পারে। একটা হচ্ছে হোল্ডিং টুগেদার, আর একটা হচ্ছে কি কামিং টুগেদার। ইউএসএ, ইউএসএ হচ্ছে ট্রু ফেডারেল, এবং ইউএসএ হচ্ছে হোল্ডিং টুগেদারের বলতে পারো একটা এক্সাম্পল। আমরা কি দেখলাম, 13টা ইন্ডিপেন্ডেন্ট স্টেট এগ্রিমেন্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে কি করলো, ইউএসএ একটা রাষ্ট্র তারা তৈরি করলো। এবং এই রাষ্ট্রের মধ্যে এই প্রত্যেকটা স্টেটের কি রয়েছে জানো, ইকুয়াল রাইট রয়েছে। একটা এক্সাম্পল দিয়ে দিই। আজকে ইউএসএ এর যেটা আপার হাউস, হাউস অফ সিনেট, এই হাউস অফ সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে 100। তার কারণ কি, এই মুহূর্তে ইউএসএ এর টোটাল 50টা স্টেট, আর এই 50টা স্টেটের কি রয়েছে, ইকুয়াল রাইট। তাই 50টা স্টেট ইকুয়াল রিপ্রেজেন্টেশন কি, মানে ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে হাউস অফ সিনেটে পাঠিয়ে থাকে। মানে কি, 2জন করে, 50টা স্টেট থেকে 2জন করে। ঠিক আছে, তাহলে ইউএসএ হচ্ছে কি হোল্ডিং টুগেদার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট এগ্রিমেন্ট করে কি করলো, ইউএসএ এস্টাবলিশ করলো। এবং ইউএসএ এর আন্ডারে এই দেশের অধীনে প্রত্যেকটা রাজ্যের কি রয়েছে, সমান অধিকার রয়েছে। আর তার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হাউস অফ সিনেটে কি রয়েছে, ইকুয়াল রিপ্রেজেন্টেশন। ভারতবর্ষের ক্ষেত্রে রাজ্যসভাতে রাজ্যগুলোর ইকুয়াল রিপ্রেজেন্টেশন আছে, কেউ একজন পাঠাচ্ছে তো কেউ 31 জন পাঠাচ্ছে। তাহলে আমরা হচ্ছে কি কামিং টুগেদার। এখানে কিন্তু এই যে ভারতবর্ষ, ঠিক আছে, ভারতবর্ষ কি একটা ফেডারেল বলতে পারো স্ট্রাকচার। কিন্তু যদি আমরা দেখি এই ফেডারেশন, এই মানে ইন্ডিয়ান এই যে ফেডারেশন, এই ফেডারেশন কিন্তু কোনো চুক্তির ফলে কি হয়নি, সৃষ্টি হয়নি। তার ফলে ভারতবর্ষের রাজ্যগুলোর কিন্তু সমান অধিকার নেই। তাই আজকে কেউ একজন পাঠাচ্ছে তো কেউ 16 জন পাঠাচ্ছে, কিন্তু কেউ 31 জন পাঠাচ্ছে। আমাদের যেটা বলতে পারো পারপাস, আমাদের যেটা লক্ষ্য, সেটা হচ্ছে কি, যে কেন্দ্রকে হচ্ছে শক্তিশালী করা। কেন কেন্দ্রকে শক্তিশালী করা? যাতে আমরা ইউনাইটেড এবং ইন্টিগ্রেটেড থাকি। তাই আমাদের গভর্নমেন্টাল স্ট্রাকচার ফেডারেল, কিন্তু আমরা কেন্দ্রকে কি করেছি, আমরা শক্তিশালী করেছি। আর কেন্দ্রকে কেন আমরা শক্তিশালী করেছি, তার কারণটা হচ্ছে যাতে আমরা ইউনাইটেড থাকতে পারি, যাতে আমরা ইন্টিগ্রেটেড থাকতে পারি। আর এই যে ইউনিয়নকে স্ট্রং করার জন্য আজকে রাজ্যগুলোর যদি আমরা দেখি, ইকুয়াল রিপ্রেজেন্টেশন বা ইকুয়াল রাইট কিন্তু বলতে পারো ইউনিয়নের ক্ষেত্রে নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের সমস্ত রাজ্য যে সমান সুযোগ সুবিধা পাচ্ছে তা নয়। কিছু এরকম রাজ্য আছে যারা কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেরকম একসময় জম্মু এন্ড কাশ্মীর পেত। তার জন্য আমরা বলে থাকি যে ভারতবর্ষ হচ্ছে কি অ্যাসিমেট্রিক ফেডারালিজম। যেহেতু ভারতবর্ষের রাজ্যগুলোর কি নেই, ইকুয়াল রাইট নেই, ইকুয়াল রিপ্রেজেন্টেশন নেই, আমরা কামিং টুগেদার। এখানে কেন্দ্র হচ্ছে শক্তিশালী, এখানে কেন্দ্র শক্তিশালী। আর কেন কেন্দ্র শক্তিশালী? যাতে আমরা সবাই ইউনাইটেড এবং ইন্টিগ্রেটেড থাকতে পারি। ঠিক আছে, তাহলে ফেডারেল অবশ্যই বলতে পারো সিস্টেম আমরা ফলো করছি, বাট আমরা অ্যাকচুয়ালি ট্রু যে ফেডারেল বা ফেডারালিজম সেটা কিন্তু আমরা ফলো করি না। তার জন্য আমরা বলে থাকি যে ইন্ডিয়া ইজ আ কোয়াসি ফেডারেল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এরপরে চলে আসি, যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। আমরা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফলো করি, সেটা ন্যাশনাল লেভেলের ক্ষেত্রেও ফলো করি এবং স্টেট লেভেলেও ফলো করি। এক্সাম্পল দিয়ে দিই, এই যে 2024 সালে লোকসভা নির্বাচন হবে। লোকসভা নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাবে, মেজরিটি পাবে, সেই দল সরকার গঠন করবে এবং সেই দলের লিডারকে প্রেসিডেন্ট কি করবে,
প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করবে। এটাই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টারি সিস্টেম মানে কি, যে আইনসভার নির্বাচনে, বিশেষত হচ্ছে আইনসভার লোয়ার হাউসের নির্বাচনে, ঠিক আছে, তাহলে লেজিসলেচারের লোয়ার হাউসের নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দল কি করবে, সরকার গঠন করবে। এবং সেই দল যাকে লিডার হিসাবে চুজ করবে, মানে ওই মেজরিটি পার্টি যাকে লিডার হিসাবে চুজ করবে, প্রেসিডেন্ট তাকে কি করবে, প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করবে। রাজ্যের ক্ষেত্রে দেখো বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে সেই দল রাজ্যে রাজ্য সরকার গঠন করছে, এবং সেই দল যাকে লিডার হিসেবে চুজ করছে, গভর্নর তাকে সিএম হিসাবে অ্যাপয়েন্ট করছে। তাহলে আজকে কেন্দ্রে যেভাবে সরকার গঠন হচ্ছে, রাজ্যেও একই রকম ভাবে সরকার গঠন হচ্ছে। কারণ কি, কেন্দ্র রাজ্য উভয় স্তরেই আমরা কি করেছি, পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে অ্যাডপ্ট করেছি। তাহলে ভারতবর্ষে কে সরকার গঠন করবে কেন্দ্র এবং রাজ্যে, সেটা ডিপেন্ড করছে আইনসভার লোয়ার হাউসের নির্বাচনের পরিপ্রেক্ষিতে। পার্লামেন্ট হচ্ছে আমাদের ইউনিয়ন লেজিসলেচার, আর স্টেটের ক্ষেত্রে কি রয়েছে, স্টেট লেজিসলেচার। লোকসভা হচ্ছে আমাদের পার্লামেন্টের লোয়ার হাউস, আর বিধানসভা হচ্ছে আমাদের স্টেট লেজিসলেচারের লোয়ার হাউস। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি, দ্য এক্সিকিউটিভ ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট। পার্লামেন্টারি সিস্টেম যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডুয়াল এক্সিকিউটিভ, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে রিয়াল। তো নমিনাল যদি আমরা বলি কেন্দ্রের ক্ষেত্রে প্রেসিডেন্ট, রিয়াল হচ্ছে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি নমিনাল এক্সিকিউটিভ গভর্নর, আর রিয়াল যদি আমরা বলি কাউন্সিল অফ মিনিস্টার, রাজ্যের, ঠিক আছে, রাজ্যের মন্ত্রিসভা যার প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে পার্লামেন্টারি সিস্টেম যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডুয়াল এক্সিকিউটিভ, টু এক্সিকিউটিভ, নমিনাল অ্যান্ড রিয়াল, দেখো ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, পার্লামেন্টারি সিস্টেম যেখানে এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি টু দ্য লেজিসলেচার। আমরা একটু আগেই বললাম যে পার্লামেন্টারি সিস্টেম মানে কি, যেখানে সরকার গঠন হবে লেজিসলেচারের ইলেকশনের পরিপ্রেক্ষিতে। লেজিসলেচারের লোয়ার হাউসের ইলেকশনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সে হচ্ছে সরকার গঠন করবে। আজকে ব্রিটেনেও দেখো পার্লামেন্টারি সিস্টেমের তো বলতে পারো মূল যে জায়গা সেটা হচ্ছে ব্রিটেন, তাই না? ব্রিটেন থেকে তো পার্লামেন্টারি সিস্টেম আমরা অ্যাডপ্ট করেছি, তাই না? আইডিয়াল যদি বলো ব্রিটেন, তো ব্রিটেনের ক্ষেত্রেও দেখো ব্রিটেনের পার্লামেন্টের লোয়ার হাউস কমন্স, হাউস অফ কমন্স এর নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় ব্রিটেনের সেই সরকার গঠন করে। ভারতে দেখো একই বিষয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে পার্লামেন্টারি সিস্টেম যেখানে এক্সিকিউটিভ বা সরকার বা মন্ত্রিসভা তার স্থায়িত্ব নির্ভর করছে লেজিসলেচারের মেজরিটির উপর, তাই না? আজকে ভারতবর্ষে একটা সরকারের স্থায়িত্ব, মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করছে লোকসভার সংখ্যাগরিষ্ঠতার উপর। তাই মন্ত্রিসভাকে লোকসভার কাছে কি থাকতে হয়, দায়িত্বশীল থাকতে হয়, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি, মিনিস্টেরিয়াল রেসপন্সিবিলিটি। এবং এই যে মিনিস্টেরিয়াল যে রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে কালেকটিভ। তার মানে কি, যে ওই যে অনাস্থা প্রস্তাব যদি মন্ত্রিসভার বিরুদ্ধে পাসড হয়, তাহলে সমগ্র মন্ত্রিসভাই কি করে, রিজাইন করে। দ্যাট ইজ দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তাহলে যে মিনিস্টেরিয়াল রেসপন্সিবিলিটি টু দ্য লেজিসলেচার, যেটা পার্লামেন্টারি সিস্টেমের মূল বৈশিষ্ট্য, এই রেসপন্সিবিলিটি কিন্তু কালেকটিভ। তাই অনাস্থা প্রস্তাব যদি মন্ত্রিসভার বিরুদ্ধে পাসড হয়, তাহলে কোনো একজন মন্ত্রী বা শুধুমাত্র প্রধানমন্ত্রী রিজাইন করে না, সমগ্র মন্ত্রিসভাই কি করছে, রিজাইন করছে, ঠিক আছে? তাহলে পার্লামেন্টারি সিস্টেম যার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি টু দ্য লেজিসলেচার। ওকে, আচ্ছা, আর যদি পার্লামেন্টারি সিস্টেম আমরা বলি, পার্লামেন্টারি সিস্টেম যেখানে কি নেই, দেয়ার ইজ নো সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ার হচ্ছে একটা প্রিন্সিপাল, একটা ডকট্রিন, যেখানে কি বলছে, সরকারের যে তিনটে ডিপার্টমেন্ট, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটে ডিপার্টমেন্ট কি হবে, ইন্ডিপেন্ডেন্ট। কেউ কাউরির কাজে ইন্টারফেয়ার করবে না, তারা প্রত্যেকে নিজের নিজের কাজ করবে। কিন্তু পার্লামেন্টারি সিস্টেম যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে কি একটা ক্লোজ রিলেশন, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি, যে লেজিসলেচারে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে লেজিসলেচারের ইলেকশনে, সেই দল সরকার গঠন করছে, ঠিক আছে? এক্সিকিউটিভ, মন্ত্রিসভা, লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকছে। তাহলে এখান থেকে প্রমাণিত যে পার্লামেন্টারি সিস্টেমে সেপারেশন অফ পাওয়ার ফলো হচ্ছে না, এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে একটা ক্লোজ রিলেশন। ওকে, এবং দেখো আজকে মিনিস্টার্স কারা হচ্ছে, আজকে মিনিস্টার্স হচ্ছে যারা পার্লামেন্টারিয়ান। আজকে দেখো শ্রী নরেন্দ্র মোদী, তিনি দেশের প্রধানমন্ত্রী, তার মানে কি তিনি এক্সিকিউটিভ, কিন্তু তিনি লোকসভার সদস্য। আজকে আমাদের যারা মিনিস্টার্স, তারা
কেউ লোকসভা, কেউ রাজ্যসভার সদস্য। এরকম কোনো মিনিস্টার্স তুমি দেখাতে পারবে না যে দেখা যাচ্ছে পার্লামেন্টের মেম্বার নয়। হ্যাঁ, আমাদের একটা প্রভিশনস রয়েছে যে পার্লামেন্টের মেম্বার না হলেও আমরা কি করতে পারি, একজনকে মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে 6 মাসের মধ্যে কি হতে হবে, পার্লামেন্টের মেম্বার হতে হবে। আমাদের সংবিধান, আমাদের সিস্টেম কিন্তু এটা অ্যালাউ করে না যে তুমি পার্লামেন্টের মেম্বার না হয়ে তুমি 5 বছর মন্ত্রী থাকতে পারবে না। 6 মাস, 6 মাসের মধ্যে কিন্তু তোমাকে পার্লামেন্টের মেম্বার হতেই হবে। তা দেখো, একজন পার্লামেন্টারিয়ানই কি হতে পারবে, মিনিস্টার। তাহলে পার্লামেন্টারিয়ান মানে কি, লেজিসলেটর। তাহলে একজন এমপি মানে কি, লেজিসলেটর। তাহলে শ্রী নরেন্দ্র মোদী যেরকম একজন লেজিসলেটর, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি দেখো এক্সিকিউটিভ বডিরও কিন্তু মেম্বার। কারণ কি, প্রাইম মিনিস্টার মানে তো একটা এক্সিকিউটিভ পোস্ট, তাই না? তাহলে এটাই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। তাহলে আমরা যে সিস্টেম অফ গভর্নমেন্ট আমরা অ্যাডপ্ট করেছি সেটা হচ্ছে পার্লিয়ামেন্টারি সিস্টেম। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার আমাদের ভারতবর্ষে তো রাষ্ট্রপতি আছে, তাহলে তো আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমও ফলো করি। একদমই না। প্রেসিডেন্সিয়াল সিস্টেম যদি আমরা ফলো করতাম তাহলে কি কি বিষয়টা থাকতো সেটা দেখো। প্রেসিডেন্সিয়াল সিস্টেম ইজ ক্যারেক্টারিস্টিক আর সেপারেশন অফ পাওয়ার। প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মূল বৈশিষ্ট্য হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে কি থাকবে না, কোনো রিলেশনস থাকবে না, বরঞ্চ কনফ্লিক্ট থাকবে। কিন্তু আমরা ভারতবর্ষে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে কোনো কনফ্লিক্ট আমরা পাই? আমরা কি দেখতে পাচ্ছি, এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে রেসপন্সিবল। যারা এমপি তাদের মধ্যে কিছু এমপি আমরা কি দেখতে পাচ্ছি, মিনিস্টার। তাহলে কি একটা ক্লোজ রিলেশন। তার জন্য দেখো আজকে যখন মন্ত্রিসভা কোন একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তটা অনায়াসে কি হচ্ছে, আজকে লোকসভাতে পাস হচ্ছে। কেন হচ্ছে? কারণ মন্ত্রিসভার সাথে লোকসভার কি রয়েছে, মেজরিটি সাপোর্ট। আজকে তুমি আমেরিকাতে এটা দেখতে পাবে না। আজকে হতে পারে আমেরিকাতে প্রেসিডেন্ট যেটা ভাবনা চিন্তা করলো, সেই ভাবনা চিন্তা হয়তো আমেরিকার কংগ্রেস সেটাকে অ্যাপ্রুভ করলো না। আমরা এটা বলতে পারি না যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট যে পলিটিক্যাল পার্টি থেকে রয়েছেন, সেই পলিটিক্যাল পার্টি যে আমেরিকার কংগ্রেসে মেজরিটি পার্টি, আমরা কিন্তু সেটা বলতে পারি না। কিন্তু আজকে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে হ্যাঁ, প্রাইম মিনিস্টার যে পলিটিক্যাল পার্টি থেকে তিনি বিলং করছেন, সেই পলিটিক্যাল পার্টি লোকসভার হচ্ছে কি মেজরিটি পার্টি। আজকে তুমি কখনোই আমেরিকাতে এটা বলতে পারবে না যে হ্যাঁ, আজকে আমেরিকার প্রেসিডেন্ট এই পার্টি থেকে, তার মানে হয়তো আমেরিকার কংগ্রেসে, আমেরিকার পার্লামেন্টে হয়তো ওই পার্টিরই কি রয়েছে, মেজরিটি। না, একদমই না। আজকে আমেরিকার পার্লামেন্টে, ঠিক আছে, আজকে আমেরিকার মানে আইনসভাতে কংগ্রেস, ঠিক আছে, আজকে আমেরিকার কংগ্রেসে কোন পার্টি মেজরিটি আছে আর কোন পার্টি মাইনরিটিতে আছে তার উপর আমেরিকার প্রেসিডেন্টশিপ নির্ভর করে না। আমেরিকার প্রেসিডেন্টের কার্যকাল নির্ভর করে না আমেরিকার কংগ্রেসের মেজরিটি সাপোর্টের উপর। কিন্তু আজকে আমাদের দেশে প্রাইম মিনিস্টারের অফিস ডিপেন্ড করে লোকসভার মেজরিটি সাপোর্টের উপর। আজকে যদি লোকসভার মেজরিটি সাপোর্ট প্রাইম মিনিস্টারের সাথে না থাকে, প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হবে। আমেরিকার ক্ষেত্রে ওরকম কোনো বিষয় নেই। আজকে জো বিডেনের যে বলতে পারো টার্ম অফ অফিস, এই টার্ম অফ অফিস আমেরিকার যে কংগ্রেস মানে লেজিসলেচার, তার মেজরিটি মাইনরিটির উপর ডিপেন্ড করে না। তাহলে আমেরিকাতে আমরা কি দেখতে পাচ্ছি, সেপারেশন অফ পাওয়ার, প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আচ্ছা, আর কি, ইন প্রেসিডেন্সিয়াল সিস্টেম প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হেড অফ স্টেট। পার্লামেন্টারি সিস্টেমে আমরা কি দেখলাম, টু এক্সিকিউটিভ, ডুয়াল এক্সিকিউটিভ, নমিনাল, রিয়াল। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যিনি নমিনাল তিনি রিয়াল, দ্যাট ইজ প্রেসিডেন্ট। ওয়ান এক্সিকিউটিভ, যিনি নমিনাল তিনি রিয়াল, যিনি কনস্টিটিউশনাল হেড তিনি হচ্ছে সরকারের প্রধান। এরকম নয় যে কনস্টিটিউশনাল হেড আলাদা আর গভর্নমেন্ট হেড আলাদা, একদমই না। নমিনাল রিয়াল সেম পারসন, কনস্টিটিউশনাল হেড রিয়াল হেড সেম। ক্লিয়ার? আচ্ছা, আর কি বলছে, প্রেসিডেন্ট ইজ নট অ্যাকাউন্টেবল টু দ্য লেজিসলেচার। হ্যাঁ, কেন হতে যাবে? প্রেসিডেন্ট এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে কেন অ্যাকাউন্টেবল হতে যাবে? প্রেসিডেন্ট যদি বলো ডিরেক্টলি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। প্রেসিডেন্ট লেজিসলেচার কাছে অ্যাকাউন্টেবল হতো যদি প্রেসিডেন্টের অফিস ডিপেন্ড করতো লেজিসলেচারের মেজরিটির উপর। কিন্তু আমেরিকাতে তো এরকম নেই, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে তো এটা নয়। পার্লামেন্টারি সিস্টেম যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল। কারণ
কারণ লেজিসলেচারের মেজরিটির উপর মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করছে। কিন্তু আমেরিকাতে তো এরকম সিস্টেম নেই, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে তো এরকম সিস্টেম নেই, তাই না, যে প্রেসিডেন্টকে অ্যাকাউন্টেবল থাকতে হবে। এবং প্রেসিডেন্ট কি করেন, তার মতো করে তার পছন্দের মানুষজনদেরকে কি করে, মন্ত্রিসভায় হচ্ছে নিয়োগ করে। আজকে যেরকম আমরা ভারতবর্ষের ক্ষেত্রে কি বলছি, যে মিনিস্টার যারা হবে তাদেরকে পার্লামেন্টারিয়ান হতে হবে, আমেরিকাতে এই প্রয়োজন নেই। আজকে প্রেসিডেন্ট তার পছন্দের মতো মানুষজনদেরকে কি করবে, মন্ত্রিত্বে বলতে পারো নিয়োগ করবে। সেক্ষেত্রে প্রেসিডেন্টের ওপর এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে মিনিস্টার্স আমেরিকার কংগ্রেস থেকে, কংগ্রেসের যারা মেম্বার তাদের মধ্যে থেকে চুজ করতে হবে, না, কোথাও প্রয়োজন নেই, কোথাও এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তো এটা দেখো বলছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হিজ অবলিক হার ক্যাবিনেট অফ মিনিস্টার, মিনিস্টার ইউজুয়ালি আর নট সিমিলটেনাসলি মেম্বার অফ লেজিসলেচার। যারা মিনিস্টার অ্যাপয়েন্টেড হচ্ছে আমেরিকাতে, তাদের এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তাদেরকে কংগ্রেসের মেম্বার হতে হবে, লেজিসলেচারের মেম্বার হতে হবে। তাহলে ভারতবর্ষে রাষ্ট্রপতি আছে মানে ভারতবর্ষ প্রেসিডেন্সিয়াল সিস্টেম একদমই নয়। ভারতবর্ষ যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেম হতো তাহলে এই ফিচার্স গুলো আমরা দেখতে পেতাম। তাহলে ভারতবর্ষ হচ্ছে কি পার্লিয়ামেন্টারি সিস্টেম। ভারতবর্ষে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের কোনো বৈশিষ্ট্য নেই, প্রেসিডেন্ট আছে মানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম এরকম নয়। আবার এখানেও জেনে রাখো আরেকটা বিষয়, যে আইনসভার নাম পার্লামেন্ট, তার মানে সেটা পার্লামেন্টারি সিস্টেম বিলং করে তা কিন্তু নয়। আমরা একটা দেশকে পার্লামেন্টারি বা একটা দেশকে আমরা প্রেসিডেন্সিয়াল বলবো যখন আমরা এই ফিচার্স গুলো আমরা উপলব্ধি করতে পারবো। আইনসভার নাম পার্লামেন্ট হতে পারে, কংগ্রেস হতে পারে, ন্যাশনাল অ্যাসেম্বলি হতে পারে, তার মানে এটা নয় যে সেটা পার্লামেন্টারি সিস্টেম বা সেটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম। পার্লামেন্টারি এবং প্রেসিডেন্সিয়াল সিস্টেম ডিপেন্ড করছে এই ফিচার্স গুলোর উপর। আজকে হতেই পারতো যে ভারতবর্ষের আইনসভার নাম পার্লামেন্ট, কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের কি রয়েছে, ফিচার্স রয়েছে। হতেই পারতো যে ধরো আমাদের আইনসভার নাম পার্লামেন্ট, কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষের সরকার গঠনের ক্ষেত্রে লেজিসলেচারের কোনো ভূমিকা নেই, এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে রেসপন্সিবল নয়, লেজিসলেচার এক্সিকিউটিভের মধ্যে কোনো রিলেশন নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতাম যে ভারতবর্ষ পার্লামেন্টারি সিস্টেম? কখনোই না। ওকে, তাহলে পার্লামেন্টারি সিস্টেম মানে কি, এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে কি, এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। ঠিক আছে, তো আজকে আমি কেন এগুলো আলোচনা করলাম, কারণ পরবর্তীতে যখন আমরা এগুলো আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার্স এটসেট্রা, তখন কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে। যে ইউনিটারি সিস্টেম মানে কি, ফেডারেল সিস্টেম মানে কি, পার্লামেন্টারি সিস্টেম মানে কি, ভারতবর্ষে রাষ্ট্রপতি আছে তার মানে কি আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে বিলং করি? একদমই না। তাহলে এই ক্লিয়ারেন্সের জন্যই বলতে পারো আজকের এই ক্লাস। ঠিক আছে, এরপরে আমি আরো কয়েকটা ক্লাস নেব যেখানে আমরা কনস্টিটিউশন কি, কনস্টিটিউশনের টাইপ, গভর্নমেন্ট মানে কি, এই যে গভর্নমেন্টের কি কি ব্রাঞ্চেস রয়েছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার ফলে কি হবে, বেসিক কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এরপরে যখন আমরা ইন্ডিয়ান পলিটি যখন আমরা স্টাডি করব, ঠিক আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, তখন দেখবে আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। যে হ্যাঁ, যে আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষ এই যে এইভাবে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট হচ্ছে, নো কনফিডেন্স মোশন, আমরা বুঝতে পারবো যে কেন এই ব্যাপারগুলো। ওই যে বললাম যে এই যে মিনিস্টার্সরা লেজিসলেচারের কাছে যে রেসপন্সিবল, লোকসভার কাছে যে রেসপন্সিবল, এই রেসপন্সিবিলিটি হচ্ছে কালেকটিভলি। তার ফলে অনাস্থা প্রস্তাব যদি মন্ত্রিসভার বিরুদ্ধে পাস হয়, সমগ্র মন্ত্রিসভা কি করে, রিজাইন করে। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করলাম। তো নেক্সট ক্লাস কবে হবে সেটা আমি অবশ্যই আবার তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, তো আমি আবারও বললাম 12 তারিখের আগে যে দিনগুলো আমি ফ্রি পাবো সেই দিনগুলোতে আমি কয়েকটা ক্লাস তোমাদের নিয়ে নেব। তার ফলে আমরা 12 তারিখ থেকে একদম মেন ক্লাসে আমরা হচ্ছে চলে যেতে পারবো। ঠিক আছে, আর 12 তারিখ থেকে যদি আমরা অ্যাকচুয়ালি ক্লাস শুরু করি তাহলে প্রথম দিকে আমাদেরকে ধরো এই ক্লাসগুলো করতে হবে, তারপরে তো আমরা মেন ক্লাসে যাব। তো ওর জন্য আমরা প্রথমের দিকে হচ্ছে এই ক্লাসগুলো করে নিই, তারপরে একদম 12 তারিখ থেকে আমরা একদম মেন ক্লাসে হচ্ছে আমরা চলে যাব। ঠিক আছে, ওকে। তো চলো আজকের মতো ক্লাস এখানেই এন্ড করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, কাউরির যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারো।
হ্যাঁ, তুমি এই নোটস গুলো হচ্ছে এতেই পেয়ে যাবে, অ্যাপসেই পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপসেই পেয়ে যাবে, এগুলো সমস্ত আমি অ্যাপসে আপলোড করে দেবো। হুম। হ্যাঁ বলো সৌনক। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের এই যে স্লাইড গুলো দেখে পড়াচ্ছেন, এখানে কি পিডিএফ গুলো এই অ্যাপের মধ্যেই দিয়ে দেবেন? হ্যাঁ, সব অ্যাপে পাবে, তোমরা সব অ্যাপে পাবে। হুম। আচ্ছা আহ, আচ্ছা। কি কিরকম পাবে, প্রথমে পাবে হচ্ছে ধরো এই পিডিএফটা, ঠিক আছে, হ্যাঁ যেটা নিয়ে আমি তোমাদের ক্লাস নিলাম। ওকে, এছাড়া তোমরা পাবে হচ্ছে এই টপিকের ওপর হচ্ছে একটা ফ্রেশ পিডিএফ, যেটা তোমরা A4 সাইজে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, তো এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যাপসে, অ্যাপসে পেয়ে যাবে। হুম। ঠিক আছে আমি ঠিক আছে। অ্যাপসে আপলোড করে দেবো এই মেটেরিয়াল গুলো, যেরকম ধরো এই ক্লাস শেষের পরে আমি এটা আপলোড করে দেবো, কিন্তু ওই যে যেটা পিডিএফ, যেটা তোমরা পড়বে, যেটা দেখে তোমরা পড়বে, ওটা আমি পরে আপলোড করে দেবো, কিন্তু এই পিডিএফটা ইনস্ট্যান্টলি আপলোড হয়ে যাবে, যেই ক্লাস শেষ হবে দেখবে পিডিএফটা আপলোড হয়ে গেছে। হুম। ঠিক আছে কিন্তু আমি আবারও বলছি, যা তোমরা যাবতীয় পিডিএফ বলো, ক্লাস টেস্ট বলো, এক্সাম বলো, সমস্ত কিছু তোমরা অ্যাপসে হচ্ছে কোর্সের মধ্যেই পেয়ে যাবে, সমস্ত কিছু। স্যার, অ্যাপসে যেগুলো দেবেন ওগুলি তো প্রিন্ট আউট বের করে নেবো তো, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 প্রিন্ট ঠিক আউট আছে। বের করতে পারবে। ওকে, চলো তাহলে ক্লাস এন্ড করলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস তোমাদের কবে নেব আমি অবশ্যই আগে থেকে তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।